গুড আফটারনুন এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আর হ্যাঁ, সত্যি আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। ভাবলাম চলো আজকে একটু গল্প করি। বেশ অনেক দিন আগে, না একটা দুটো ব্লগ আগে বলেছিলাম যে আরও কিছু কমেন্টসে রিপ্লাই দেওয়া হয়নি, সেগুলো আমি তোমাদের পরে দেব। তো যেমন রোজকার ব্লগ করছিলাম সেটাই করছিলাম। তো একটা নামটা ভুলে গেলাম, যাই হোক, তো সেখানে একটা কমেন্টস এসেছে যে এই অবশ্যই তিনি আমার রেগুলার ভিউয়ার্স নন। কিছু কিছু ভিউয়ার্স আছে যারা হঠাৎ করে একটা দুটো ব্লগ দেখে আর দুমাদুম নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যায়। তো তার বোরিং লাগছিল, একই রকম লাগছিল ব্লগ। তা ভাবলাম ঠিক আছে চলো, রেগুলার ভিউয়ার্স না হলেও ভিউয়ার্স তো বটেই, তো একটু অন্য স্বাদের ব্লগ করি। তো সেই হিসাবে আজকে একটু অন্য স্বাদের ব্লগই নিয়ে এলাম। ভাবলাম ওই রোজ এক রান্না খাওয়া, ইয়ে করা, বাগান করা, এই তো শেয়ার করি, তো না হয় একটু অন্য ব্লগই করলাম। সে রেগুলার ভিউয়ার্স না হলে ভিউয়ার্স তো বটেই, তার ইচ্ছা পূরণ করলাম। ভেবেছিলাম কমেন্টসে তার রিপ্লাই দেবো, কিন্তু আমি দেখলাম আমার আগে আমার বন্ধুরা তার রিপ্লাই দিয়ে দিয়েছে। তবুও চলো, তার ইচ্ছা রেখেই না হয় একটা নতুন ব্লগ করি। তো প্রথমেই বলি, স্বাদে রসনা বাঙালি এই দিদি খুব মজার একটা কমেন্টস করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি যেই বাগান করতে কালকে যে ব্লগটা দিয়েছি সেটা যখন দেখেছে, তো দিদি প্রচণ্ড রেগে গেছে যে আমি যখনই একটু সুস্থ হয়েছি আবার আমি মস্তানি শুরু করেছি। তো আমার কমেন্টসটা খুব মজার লেগেছে, আর সাথে ভালোও লেগেছে বলতে পারো। কেন বললাম ভালো লেগেছে? কারণ আমার পরিবার তো 4 জনের মধ্যেই সীমাবদ্ধ বর্তমানে নেই, একটা বড় একটা পরিবার আমার তৈরি হয়েছে। তো সেই পরিবারে আমার কিছু নিজস্ব কাছের মানুষ আছে, কিছু ভালোবাসার মানুষ আছে, যারা প্রতিটা মুহূর্তে আমায় খেয়াল করছে, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার দুঃখ কষ্ট সমস্ত কিছু শেয়ার করছে। তো সেই জন্য আমি বললাম যে আমার কমেন্টসটা খুব ভালো লেগেছে, যে দিদি আমায় এতটা টেক কেয়ার করছে। আমার শরীরটা খারাপ হওয়া সত্ত্বেও আমি একটু চেষ্টা করেছি নিজের মতো, আসলে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। মনে হয় কি একটু যখন ঠিক হয়ে যায় তখন মনে হয় কি আমি একটু স্বাভাবিক জীবনযাপন করি, যাতে আমি নিজেকে স্বাভাবিক মানুষ ভাবি। মানে আমার অসুস্থতাটাকে পেছনে ফেলে দিয়ে আমি ঠিক আছি এরকম একটু ভেবে তখন আমি স্বাভাবিক কাজ করার চেষ্টা করি। তো অনেকেই অনেক সময় বকাবকি করো যে মৌসুমি কেন করছো, তো ওইটাই কারণ বললাম যে আমিও ভাবতে তখন চাই না যে আমি অসুস্থ, সেটাকে পেছনে ফেলে ঠিক আমি সুস্থ থাকলে যে লাইফস্টাইলটা লিড করতাম সেটা করার চেষ্টা করি। তবে এটাও সত্যি, আমি করার চেষ্টা করলেও আমাকে কিন্তু আমার পরিবার একা ছাড়ে না। তোমরা খেয়াল করে দেখবে, আমি বাগান করতে যাই, রান্নাঘরে যাই, যা করতে যাই, হয় মাম নয় তোমাদের দাদা, কেউ না কেউ কিন্তু আমার পেছন ফলো করে। কেউ কিন্তু আমায় একা করতে দেয় না। আমি যাই করি, হয় রান্নাঘরে গেলে ওরা বাসনটা ধুয়ে দেয়, সবজিটা গুছিয়ে দেয়, বা হাতে হাতে এগিয়ে দেয়, কিছু না কিছু করে দেয়। একদমই মানে 100% আমি একা করি না, ধরে নাও 50% করি, 50% ওরা কেউ না কেউ সাহায্য করে। সেদিন যেমন বাগানে গেছি, পেছন পেছন কিন্তু আমি কিন্তু শুরুতে একাই গেছিলাম। গিয়ে ভাবলাম, আমি এমনিই গেছিলাম, ছাদে এমনিই গেছিলাম, গিয়ে বসে থাকবো। তখন ড্রাগন গাছটা দেখে খারাপ লাগলো যে প্রচুর ডালপালা ছেড়েছে, যেহেতু বর্ষা পড়েছে, খুবই স্বাভাবিক। তো ভাবলাম চলো গ্রো করে নিই, কিছুটা নতুন চারাও তৈরি হোক, আর সাথে ওই চারাটাকেও একটু ছেটে দিই। কারণ একটা ডাল থেকে না যখন 3টে 4টে বেরোয়, তখন ওই খাবারটা তো ডালই টেনে নেয়, তো ওর নতুন ফল ফুল হওয়াটা মানে কমে যায়। তো সেই জন্য ভাবলাম চলো কেটে ফেলি। একটা কোনো কাজে যদি হাত দিই তখন মনে হয় ইস ওই গাছের গোড়াটায় দুটো আগাছা জন্মেছে, খাবারটা খেয়ে নেবে, চলো ওটা তো ছিঁড়ে দিই। এই করতে করতে একটু হয়ে যায়। এবার তোমাদের দাদা গেছিলো ওপরে সন্ধে দিতে, যেই দেখেছে আমি ওই কাজ করছি, ও সন্ধে টন্ধে দিয়ে ও আমার সাথে সাথে কাজ করা শুরু করেছে। যেই ওর বাবাকে দেখেছে, মামও পেছন পেছন চলে গেছে। তো 3জনে মিলে করছিলাম। আর মিঠি ঘরে একা কিন্তু টিভি দেখছিল, ও দেখলে ঘরে 3জন নেই, ও টুক করে ওপরে চলে গেছে। ভিজা ছাদ, আগের দিন পড়ে গেছে, তবু ওর ভয় নেই, ওর লজ্জা নেই, ও সেই উপরে গেছে, গিয়ে জল নিয়ে খেলা করা। আসলে এটা বাচ্চাদের স্বভাব, ওরা খেলবে, আনন্দ করবে। আমি প্রথমে দেখে একটু বকাও দিয়েছিলাম, পরে ছেড়েও দিয়েছিলাম। কেন বলো তো, এখনকার বাচ্চারা তো সেই পরিবেশটা পায় না যেটা আমি পেয়েছি ছোটোবেলায় খেলা করার, বা মামও কিছুটা পেয়েছে, বেশ কিছুটাই পেয়েছে ছোটোবেলায় খেলা করার, কিন্তু মিঠি সেই পরিবেশটা একদমই পায়নি। ও এই 4 দেওয়ালের মধ্যে বন্দি জীবন পেয়েছে। ওর মানে বাইরের জগৎ বলতে ওর স্কুলে গিয়ে বন্ধুবান্ধব, বা বাইরে কিছু শিখতে যাচ্ছে, নাচ গান আঁকা, বা যেখানেই যাচ্ছে না কেন, সেই মানে গ্যাদারিংয়ের মধ্যে কিছু বন্ধুবান্ধব। এর বাইরে তো ওই রেগুলার বেসিসে যেমন আমরা বিকালে খেলা করতাম, বা সেগুলো তো মিঠির জীবনে নেই। তাই ওর ওই ছোটোখাটো দুষ্টুমিগুলোকে হয়তো প্রশ্রয়ই দিই।
কিছু তো করবে বাচ্চাটা। তাই ওর ওই যে ক্রাফটের কাজগুলো কাটিং করে কিছু বলি না, একটু উপরে গিয়ে ছাদে গিয়ে একটু খোলামেলায় ছোটাছুটি করে কিছু বলি না। আর পড়ে যাওয়া, আমরা তো সেই ছোটোবেলায় পড়েছিলাম না কিশলয় বইতে, যে কি খেলবে, পড়বে, লাগবে, তবু খেলা ছাড়বে না। তো সেগুলোই গুরুত্ব দিলাম। না হয় পড়লো, একটু চোট পেলো, একটু পরে আবার ঠিক হয়ে যাবে, ওরা তো ছোটো, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওই খেলা, অ্যাক্টিভিটি, এগুলো ওদের জীবনে প্রয়োজন। তো সেই ভেবেই হয়তো কিছু বলি না। তো এটাই হচ্ছে কারণ। তো ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে যে আমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে এত নিখুঁতভাবে খেয়াল করে, এত নিখুঁতভাবে আমাকে ভালোবাসে। তো তাদের এই ভালোবাসা, ভালো লাগাটাকেও গুরুত্ব দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক যেমন এটা কর্তব্যের মধ্যে পড়ে, তেমনি কর্তব্যের মধ্যে পড়ে আমার পরিবারের অন্য সদস্য যারা একটু বেশি অসুস্থ তাদের খেয়াল রাখাটাও। যেমন শিবানিধি মাঝখানে অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলেন, হয়তো দেখেছেন আমার ভিডিও, বাট কমেন্ট সেকশানে ইনঅ্যাক্টিভ ছিলেন, কিন্তু রিসেন্টলি আবার আবার কমেন্টস করা শুরু করেছেন। তো এই জন্যই শিবানিধিকে জিজ্ঞাসা করছি, দিদি আপনার শরীর ভালো আছে তো? কারণ আপনাকে মাঝখানে অনেক দিন দেখি না। তো বাকি ভিউয়ার্সদের জন্য বলি, শিবানিধিও আমার মতো সিকেডি পেশেন্ট, দিদি ডায়ালিসিস চলে। তো সেই জন্যই বলছি, দিদি আপনার শরীর ঠিক আছে তো? অনেক দিন আপনাকে আমি কমেন্ট সেকশানে পাইনি, তাই আমি বুঝতে পারছি না যে আপনি ভিডিও দেখছেন কি না, আপনার শরীর ঠিক ছিল কি না। তো সেটাই জানার যে আপনার শরীর ঠিক আছে তো। আর দিলারাদিও তো, এটা দিলারাদিটা সবাই জানো যে দিলারাদিও অসুস্থ, তবে হ্যাঁ আমার মতো এতটা নয়। দিলারাদি আশা করি মেন্টালি একটু হলেও স্ট্রং হয়েছে তার বোনকে দেখে। তো সেখান থেকে নিশ্চয়ই তুমি বেরিয়ে এসেছো, এবং আশা করি তোমার শরীরটা এখন ঠিক আছে। এটুকু তো করতেই পারি বলো। আর বাকি অন্যান্য ভিউয়ার্সদের তো বলার কিছুই নেই, প্রত্যেকে আমার পাশে এত পজিটিভলি থাকো। হ্যাঁ, মাঝে মাঝে না আমার খুব অবাক লাগে যে কিছু কিছু ভিডিও যখন ধরো আমার শরীর খারাপ দিই বা অসুস্থতা দিই, এই ব্লগগুলো যখন করি, তখন তোমরা একটুখানি ভিডিও সেকশানে গিয়ে দেখো প্রচুর ভিউয়ার্স উপচে পড়ে, প্রচুর ভিউজ হয় তখন। আর সেই জন্যই হয়তো আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ সেই ভিউয়ার্সদের ঠিক ভালো লাগে না যারা আমার অসুস্থতা দেখতে, আমার কষ্ট দেখতে ভিড় করে। আবার যেই আমি সুস্থ স্বাভাবিক ব্লগ দিই তারা বেরিয়ে যায়। আমার অল্প ভিউজ হোক, কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমার ভালো ব্লগগুলো দেখতে রোজ আসে। সেক্ষেত্রে আমার অল্প ভিউজ হোক, আমার দরকার নেই বেশি ভিউজ। তো সেই জন্যে আমি ভিডিও এখন তাদের জন্য করি যারা আমার ভালোবাসার ভিউয়ার্স, যারা আমার পাশে রোজ আছে, তাদের জন্য। অসুস্থতা দেখালে কিন্তু আমার প্রচুর ভিউজ হয়, তোমরাই দেখো। আমার সুস্থতা দেখালে কিন্তু ভিউজ একেবারেই থাকে না, তা হোক। কিন্তু আমি অসুস্থতার ভিডিও দিয়ে ওই কিছু পুরো ভিউয়ার্সই বলতে পারো যারা আমার অসুস্থতা দেখতে আসে, 2-4টা নেগেটিভ কমেন্টস করে বেরিয়ে চলে যায়। আবার সুস্থ স্বাভাবিক সুন্দর ভ্লগ দিলে তারা কিন্তু বেরিয়ে যায়, তারা কিন্তু থাকে না। আর সেই জন্যই আমি এখন সুস্থ স্বাভাবিক সুস্থ ব্লগ দেওয়ার চেষ্টা করি, অল্প খুব সামান্য ভিউজ হোক, কিন্তু আমার ভালোবাসার লোকজন থাকুক আমার চ্যানেলে। তো সেই জন্যই এই ব্লগগুলো দেওয়া, আর অসুস্থতার ভিডিওগুলোকে টোটালি অ্যাভয়েড করা। খুব সামান্য আপডেট দিই, যেহেতু ভালোবাসার ভিউয়ার্স যারা আছো তাদের জানার রাইটস আছে যে আমি কেমন আছি, ভালো আছি, সুস্থ আছি কিনা। আর একটা মজার কথা বলি, কালকে আমি যখন ডায়ালিসিসে গেছিলাম, তো কালকে সিনিয়র ডাক্তার ভিজিটে এসেছিলেন। তো তাকে আমি বললাম যে আমার বেশ কিছুদিন ডাস্ট অ্যালার্জি হচ্ছে। তো উনি মেডিসিন লিখে দিলেন। আমি ওই 2 দিন সেট্রিজিন খেয়েছিলাম, কমে গেছিলো, কিন্তু এই বর্ষাকালে আর শীতকালে আমার একটু ডাস্ট অ্যালার্জি দেখা দিয়েছে দেখলাম। তো উনি একটা মেডিসিন লিখে দিলেন। তো যেহেতু সিনিয়র ডাক্তার, এবার দেখো গত মাসের ওই 21-22 তারিখ নাগাদ আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমার এক্স্যাক্ট ডেট মনে পড়ছে না, তবে ওই সময় ডাক্তার দেখিয়েছিলাম। এবার দেখো এই 30-31 তারিখের মধ্যে যে আমি আবার ডাক্তার দেখাবো সেটা পসিবল নয়, কারণ এই রোজকার দেখিয়ে এখনকার বুঝতে পারছো তো একজন বড় ডাক্তারের প্রচুর ভিজিট। তো যখন কালকে সিনিয়র ডাক্তার ডায়ালিসিস ইউনিটে ভিজিটেই পেয়েছি, মানে জেনারেলি ডায়ালিসিস ইউনিটে ডাক্তার ভিজিটে থাকেন, রোজ না থাকলেও বেশিরভাগ দিন থাকেন, তবে সেগুলো জুনিয়র ডাক্তার থাকেন। এটা যারা ডায়ালিসিস বন্ধু আছে আমার তারা জানে। প্রাইভেট হসপিটালে থাকে, আমি জানি না গভর্নমেন্ট হসপিটালে থাকে কিনা, আমার জানা নেই, আমি ওই জন্য এটা নিয়ে কোনো কমেন্টস করবো না, কিন্তু প্রাইভেট হসপিটালে থাকে। তো কালকে সিনিয়র ডাক্তার ছিলেন, তো আমি এরকম আমার ওই সেদিনকে পায়ে ব্যথাটা বললাম। এছাড়াও আমি আমার সিনিয়র টেকনিশিয়ান দাদাদের সাথে কথা বলেছিলাম যে আমার এরকম পায়ে ব্যথা হচ্ছে, যখন আমি ওই উঠতে পারছি না বেডে, ওরা দেখেছে। তো আমি কালকে ডাক্তারবাবুকেও যখন শেয়ার করলাম যে আমার এরকম ব্যথা হচ্ছে, তো আমি একদিন মুসুরির ডাল খেয়েছিলাম, আর মা ওই যে আমার জন্মদিনে
ইয়েটা বানিয়েছিল না, ওই টমেটো চাটনি, ওটা ভীষণ ভালো বানিয়েছিল। আমি ভেবেছিলাম খুব সামান্য খেয়ে জাস্ট মুখে ছুঁয়ে মাম যেহেতু বানিয়েছে ছেড়ে দেবো, কিন্তু এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল, আমি অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম। লোভেই বলতে পারো। সে তখন ভাবছিলাম লোভে বা পাপে মৃত্যু যেটা হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তখন আমি স্যারকে বললাম, কিন্তু আমার যেদিনকে খেয়েছিলাম পরের দিনই কিন্তু ডায়ালিসিস হয়ে গেছিলো। তখন বললো, আপনাকে কে বলেছে যে আপনার ইউরিক অ্যাসিড বেশি হয়েছে বলে এটা করেছেন? আপনি কি টেস্ট করেছেন? আমি বলছি, না স্যার, এর মধ্যে টেস্ট করিনি, কারণ লাস্ট যেবার টেস্ট করেছিলাম আমার ইউরিক অ্যাসিড বেশ কম ছিল। তো যেহেতু আপনারা মানে কোনো ডাক্তারই বলেনি নতুন করে টেস্ট করার, আমি করিনি। তখন বলছে, না ওটা কারণ নয়, এটা বেশিরভাগ সময় আপনাদের মতো পেশেন্টের গ্যাসের থেকে এই ব্যথাটা হয়, হাড়ের মধ্যে গ্যাস ঢুকে যায়। আমি তো অবাক হয়ে গেলাম, এত সাংঘাতিক যন্ত্রণা যেটাকে আমি সহ্য করতে পারছিলাম না, পা ফেলতে পারছিলাম না। আমার যেখানে 500-র উপরে প্যারাসিটামল খাওয়া উচিত না, সেখানে আমি 650 প্যারাসিটামল খেয়েছি দুদিনে, তবে কি আমার পেইনটা কমেছে। শুধু তাই নয়, গরম জলে সেঁক দিয়েছি, তোমরা দেখেছো। প্লাস আমি 2 দিন ফুল পা রেস্টে রেখেছিলাম, সব মিলিয়ে যাই হোক সেরে গেছে। কালকে ব্যথাটা কম ছিল, এই মানে 80% কমে গেছিলো, 20% আজকে একটুও নেই। তখন উনি বললেন, না এটা বেশিরভাগ সময় গ্যাসের থেকে হয়, যখন এরকম হবে প্যান্ডি খাবেন। তো তখন আমি ভেবে দেখলাম, সত্যি তো আমি এই 2 দিন কিন্তু প্যান 40 খেয়ে গেছি কনস্ট্যান্ট, তো হতে পারে গ্যাসের ব্যথা। মানে পরে আমার অবাক লাগছে, গ্যাসে এত সাংঘাতিক ব্যথা হয়, সহ্য না করার মতো। হ্যাঁ, বুকে পিঠে ব্যথা হয়, হয়, কিন্তু আমার হাড়ের ভেতরে ঢুকে গিয়ে জয়েন্ট পেন হয়। মানে এটা আমি যতবারই হয় আমি কিন্তু ভাবি ইউরিক অ্যাসিড থেকে হচ্ছে। তারপরে আবার ভাবি দুম করে প্যারাসিটামল খেলাম, কি ডায়ালিসিস হলো, ব্যথা কমে গেল। মানে ইউরিক অ্যাসিড এত সহজে ব্যথা চলে যায়, তাহলে তো আমি মেডিসিন খাচ্ছি না। প্লাস আমি মানে বেশ 2-3 মাস আগে টেস্ট করেছিলাম, তখন আমার ইউরিক অ্যাসিড বেশ কম ছিল। আগেরবার যখন ব্যথা হয়েছিল তখন ইউরিক অ্যাসিড টেস্ট করেছিলাম, ব্যথা কমে গেছে। তখন ভাবলাম হয়তো ডায়ালিসিস নিয়ে ইউরিক অ্যাসিড ছেঁকে বেরিয়ে গেছে, ব্যথা কমে গেছে। কিন্তু না, এটা শুধু ইউরিক অ্যাসিডের ব্যথা না, এটা গ্যাসের ব্যথা। মানে এটা সত্যি অবাক করার মতো কথা। তো সেই জন্যই বন্ধুদের বললাম, আমার ব্যথা পুরো কমে গেছে, কোনো টেনশন নেই, আমি একদম ঠিক আছি। আর ওই রেগুলার ব্লগের মানে রেগুলার গণ্ডির বাইরে গিয়ে একটু তোমাদের সাথে গল্প করতে এলাম। হোক না নেগেটিভ ভিউয়ার্স, তাদের কথাও মাথায় রাখলাম, রেখে তাদের মতো একটু অন্য ধারার ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তো খুব ছোট্ট একটা ব্লগ করলাম, বেশি বড় করে লাভ নেই। সেই জন্য ভাবলাম যে চলো আজকে না হয় একটা ছোট্ট গল্প করার ব্লগ দিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে যে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের তো বলার কিছু নেই, তাদের অনেক 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 থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে নতুন ব্লগ। ততক্ষণের জন্য সবাইকে টাটা।